অনেক 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 ঘটনার পর ঘটনা, ইস্যুর পরে ইস্যু, দেশের রাজনীতির সমসাময়িক অ্যাক্টিভিটিস, আইন শৃঙ্খলা, আমাদের সেসব নিয়ে নিয়মিত আলাপ আলোচনার অনুষ্ঠান খোঁজ খবরে আমাদের আজকের অতিথি, আমাদের নিয়মিত আলোচক, আমাদের সবার শ্রদ্ধেয় সম্মানিত এবং আপনাদের আগ্রহের আলোচক, রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব মেজর আখতারুজ্জামান রঞ্জন। ভাই, আপনাকে আজকে আবারও স্বাগত এবং সালাম জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাই, আমি আসলে বলে কত পয়েন্ট বলবো আপনাকে। একে তো হচ্ছে কালকে শেখ হাসিনা মামলার রায়, এখন ট্রাইব্যুনাল নিয়ে অনেক কথাবার্তা আছে, সেগুলোতে যদি নাও যাই, এই কালকের রায় নিয়ে ইতিমধ্যেই সারা দেশে শুরু হয়েছে মোটামুটি। সেই 13 তারিখে যা হয়েছিল, 13 তারিখে বলেছিল লকডাউন, এখন বলছে কমপ্লিটলি লকডাউন সারা দেশে। তার মধ্যে সারা দেশে কিছু খবর আমরা পাচ্ছি, বিশেষ করে গোপালগঞ্জ, বরিশাল, এগুলোর যোগাযোগ বিঘ্নিত হচ্ছে, হাইওয়ে যোগাযোগ। আর বিজেপি স্পেশালি 4টা জেলা, ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুর, এই এই জায়গাগুলোতে স্পেশালি বিজেপি মোতায়েন করা হয়েছে। পুলিশ কমিশনার আরেকটা হুলস্থুল বাদিয়েছেন, তিনি ওয়্যারলেস মেসেজে জানিয়েছেন যে এইসব বোমাবাজি ককটেল যা দেখে দেখা মাত্রই যেন গুলি করে। এটা বাস্তবতার নিরিখে আমি মানবাধিকার বা আইন সিদ্ধ এই জায়গায় যাব না। আমার কাছে প্রশ্ন হলো যে সেই 5 আগস্টের আগে তো এই নির্দেশই ছিল, তো ওইটা যদি তখন অপরাধ হয়ে থাকে, ওই কাজই পুলিশ করেছিল, তাহলে এখন এটা কি? এর বাইরে রাজনৈতিক বিরোধ, না ভোট জিতে যায় কিনা, কারণ ইতিমধ্যে জামাত সহ 8 দল তারা বলছে যারা না ভোটের পক্ষে কাজ করবে এরা দেশের মঙ্গল চায় না। সেরকমই তাদের ইতিমধ্যে 8 দল মিটিং করে এটা বলেছে। এই সার্বিক পরিস্থিতিগুলোতে আপনার বিশ্লেষণ দর্শকদের জন্য করতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম পুনিয়া, আমাকে তোমার সেই বহুল আলোচিত অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। তোমার মাধ্যমে তোমার অগণিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমি কোত্থেকে শুরু করবো তোমার কথা জানি না, তবে সাজ্জাদ সাহেব যে কথাটা বলেছে এটাই তো স্বাভাবিক। যাকে দায়িত্ব দিবা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সে তো এইভাবে হুমকি ধামকি দিয়ে কথা বলবে, না হলে সে প্রতিক্রিয়া কি সে গুলি করে বুঝাবে যে আমি খুব সিরিয়াস? সে খুবই সুন্দরভাবে বলেছে যে আমি খুব সিরিয়াস এবং আমি দেখা মতো গুলি করে দিয়ে দিচ্ছি। এটাই দক্ষ পুলিশের সঠিক বক্তব্য, কারণ সে একটা ওয়ার্ড অফ ওয়ার্নিং অপরাধীর দিকে দিতে হবে এবং সেটা দিয়েছে। কিন্তু আমার বক্তব্য সেখানে না। আমার বক্তব্য হলো কালকে কি হবে, কেন এটা নিয়ে অযথা আমরা এরকম কি করছি। আমরা সাধারণত দেখি একটা ব্লকবাস্টার সিনেমার আগে একটি টিজার বের করা হয়, ওই কিছু কিছু ছবির হিরো হা তাকে আছে, আক্রমণাত্মক ভঙ্গি দাঁড়িয়ে আছে, এনকারিঙ্গা পাহাড় থেকে লাভ দিচ্ছে, সমুদ্রে লাভ দিয়ে পড়ছে, ছবি দিয়ে একটা টিজার তৈরি করা হয় যাতে বাচ্চা ছেলেরা ওই সিনেমাটা দেখার জন্য আকর্ষিত হয়। জাতির সারা বাংলাদেশের মানুষের কোনো দৃষ্টিপাত নাই আগামীকালকে শেখ হাসিনার কি হবে, কারণ মানুষ সবাই ইতিমধ্যে বুঝে গেছে কি হবে, কি হওয়ার সম্ভাবনা আছে, কি করতে পারে। দেখেন, ব্যক্তিগত আমাকে প্রশ্ন করেন, আমি তো মনে করি 3টি কারণে শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত ছিল, ফাঁসি দেওয়া দরকার ছিল। একটি হলো উনি বিপ্লবের পরাজিত শক্তি। যে কোনো বিপ্লব বা যুদ্ধে যারাই পরাজিত হয় তাদের তো বিপ্লবী আদালতে হোক, যে কোনো আদালতে হোক, তাদের ফাঁসি হয়। যেমন কর্নেল তাহেরের ফাঁসি হয়েছে বিপ্লবে হেরে যাওয়ার পরে, তাকে সামরিক আইনে সামরিক আদালতে কোর্ট মার্শালের মধ্যে ফাঁসি হয়েছে। কেন হয়েছে? সে বিপ্লবে হেরে গেছে। মেজর জেনারেল খালেদ মুশাররফের মৃত্যু হয়েছে যেহেতু সে বিপ্লবে হেরে গেছে। কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্টে বিপ্লবে হেরে গেছে, কাজে তার ফাঁসি হওয়া এটাই তো স্বাভাবিক, অতি স্বাভাবিক। কিন্তু হয় নাই, এটাই হলো আশ্চর্যজনক, কেন হলো না। আরেকটি কারণে আমি মনে করি শেখ হাসিনার হয়তো ফাঁসি হওয়া দরকার ছিল এই জন্য যে 1971 সালে যারা যুদ্ধ অপরাধ করেছে সেই জিনিসটা কেন, কার প্রয়োজনে, কাদের কারণে টেনে এনে সেই 2000 সনে এনে 2007, 8, 2014-15 এনে উনি তাদেরকে ফাঁসি দিলেন। তিনি তাদেরকে ফাঁসি দিয়েছেন, কাজে প্রতিশোধ তারা নেবে, কাজে তারাও তো তাদের ফাঁসি কামনা করবে। দ্বিতীয়ত আরেকটি কারণে ফাঁসি হওয়া দরকার, সেটা হচ্ছে উনি বাংলাদেশটাকে গণতন্ত্রের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, গণতন্ত্রের পথ রুদ্ধ করে দিয়েছিলেন।
এই তিনটা কারণে আমি ওনার ফাঁসিটা কাম্য বলে মনে করেছিলাম। কিন্তু সেই জন্য যেভাবে করার দরকার ছিল এই সরকার তো সেই পথে হাঁটে নাই। এই সরকার একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট পুনরুজ্জীবিত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সনে করা হয়েছিল। তৎকালীন যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অর্থাৎ আন্তর্জাতিক, অর্থাৎ বাংলাদেশের বাইরের থেকে এসে যারা বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা, মানুষকে হত্যা করেছিল, ধ্বংস করেছিল, আগুন দিয়েছিল, পুড়িয়েছিল, তাদের জন্য। কারণ তারা তো বাংলাদেশে ছিল না, তারা অন্য একটি দেশের নাগরিকত্ব দাবি করে সেই যুদ্ধটা করেছে। কাজে সেখানে ওই সময় তৎকালীন সময় বিচার করার জন্য এটাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম দেওয়া হয়েছিল এবং একটা আইনটা করা হয়েছিল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্ট, এবং যেখানে যেখানে বিচার করার জন্য করা হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, ICT। আজকে বাংলাদেশে 5ই আগস্টে বিপ্লব হয়েছে, বাংলাদেশের ভিতরে মানুষরা করেছে, বাইরের থেকে কেউ আসে করে নাই। এখানে অন্য কোনো দেশের মানুষ এখানে ইনভলভ না, এবং বাংলাদেশের সীমান্তের বাইরেও যুদ্ধটা হয় নাই। কাজেই এখানে আন্তর্জাতিক কথাটা আসতে পারে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে হতে পারে না। আন্তর্জাতিক অপরাধ আইন এখানে অ্যাপ্লিকেবল হতে পারে না। কাজে এখানে বিচার করা মানে হলো আপনি চলে গেলেন সংবিধানের অধীনস্থ, এবং যে আদালতটা করলেন সেটাও আমার কতটা বৈধতা রাখে এই প্রশ্নটা আমার সহ অনেকেরই মনে জানিয়েছে। এখানে কি কোনো আন্তর্জাতিক অপরাধ হয়েছিল? শেখ হাসিনা সহ যাদেরকে আমরা ট্রায়াল করতেছি, সামরিক অফিসারদের ট্রায়াল করতেছি, তারা কি আন্তর্জাতিক কোনো চরিত্র বা আন্তর্জাতিক কোনো সংজ্ঞায় পড়ে? তাদেরকে আন্তর্জাতিক সংজ্ঞায় ফেলতে পারবেন? এটা কি আন্তর্জাতিক? বা তারা যে অপরাধটা করেছে তারা কি বাংলাদেশের সীমান্তের বাইরে করেছে? তাহলে তাদেরকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় কি করে তাদের বিরুদ্ধে মামলা করবেন, বিচার ব্যবস্থা করবেন? এখানে সরকার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, জনগণকে প্রবঞ্চিত করার চেষ্টা করেছে। সরকার জানে তার সাধ্য নাই শেখ হাসিনার একটি চুলকে ছেঁড়ার। শাস্তি তো দূরের কথা, জেল দেওয়া তো দূরের কথা, ফাঁসি দেওয়া তো দূরের কথা, সাধ্য নাই। তারা তো অপরাধ আইন, তারা তো নতুন আইন করতে পারত যে শেখ হাসিনা ছাত্রদেরকে মারা সে নির্দেশে আসামি। এই সাধারণ হত্যা মামলায় তো বিচারটা হতে পারতো এবং সেখানেও ফাঁসি দেওয়ার প্রভিশন করা যেত, কারণ হত্যা তো হয়েছে। আবু সাইদ তো হত্যা হয়েছে, রংপুরে তাকে কেউ না কেউ হত্যা করেছে। তো সাধারণ আইনের আওতায় তো শেখ হাসিনাকে ওই হত্যা, আবু সাইদের হত্যার হুকুমদাতা আসামি হিসাবে দাঁড় করিয়ে সাধারণ আদালতে মামলা করতে পারত। কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে এগুলাকে বিপ্লবী আদালত করা হোক, আমরা চেয়েছিলাম বিপ্লবী সরকার হোক। কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনেরকে যেভাবে হোক, ধোঁকা দিয়ে হোক, প্রবঞ্চিত করে হোক, তাদেরকে তাদের পথ থেকে সরিয়ে দিয়ে তারা যারা অর্থের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের USAID $29 মিলিয়ন বিনিময়ে যারা বিপ্লব থেকে রসদ জুগিয়েছিলেন, বিপ্লবের পথ রাস্তা করে দিয়েছিলেন, এই ছেলেদেরকে বিপ্লবের নামাতে নিয়ে গিয়েছিলেন, তারা হয়তো দেখলো যে বিপ্লব তাদের জন্য শেষ হয়ে গেছে, শেখ হাসিনা পতন হয়ে গেছে, এখন শেখ হাসিনাকে বিচার করা, ফাঁসি দেওয়া, এটা তাদের এজেন্ডা না। তারা বাংলাদেশের শাসন চাচ্ছে, বাংলাদেশের শাসন ক্ষমতা তাদের হাতে নিতে চাচ্ছে। এই জন্য তারা বৈষম্য ছাত্র আন্দোলনকে অত্যন্ত সুচতুরে একটি রাজনৈতিক দলে পরিণত করে দিয়েছে। ফলে আর 10টা আর 40টা রাজনৈতিক দলের মতো এনসিপিও একটি রাজনৈতিক দল যে বাংলাদেশের আপামর জনগণকে প্রতিনিধিত্ব করে না। অতএব তাদের বক্তব্য এখন অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে। এটার জন্য তো আমার সেই তরুণরা দায়ী না, এটার জন্য তো বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা দায়ী না, এটার জন্য তারা যে মুরব্বীদেরকে, তারা যাদেরকে গুরু মেনেছিল, সেই গুরুরা তাদেরকে বিভ্রান্ত করেছে, তাদেরকে প্রবঞ্চিত করেছে, তাদের সঙ্গে তঞ্চকতার পথ বেছে নিয়েছে, যার ফলে তাদেরকে রাজনৈতিক দলে রূপান্তরিত করে দিয়েছে। এখন তো তারা শেখ হাসিনা বা কারো বিচার করতে চায় না।
স্বাভাবিকভাবে যে কোনো আইনবিদকে জিজ্ঞাসা করেন, বিশারদ লাগবে না, যারা নর্মাল কোর্টে বিচার করে, যারা করে, বলেন এই যে বিচারটা হলো এতদিন পর্যন্ত, এখানে কতগুলো মিডিয়া ট্রায়াল ছাড়া প্রসিকিউটর সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছে বাইরে আর যে সমস্ত বক্তব্য দিয়েছে আদালতের ভিতরে, এখানে কোথাও কিন্তু এমন কোনো কিছু প্রমাণ করতে পেরেছে যেটা শেখ হাসিনা আবু সাইদ সহ অন্যান্য কাউকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে। এটা অ্যাজাম্পশন প্রিজাম্পশন করে আপনারা কথাগুলো বলছেন বলে কালকে এমন একটা ভাব ধরছে। মানুষ তো কেয়ার, মানুষ কোনো গুরুত্ব দেয়নি, মানুষকে জানতো না কি হচ্ছে না হচ্ছে, বেশিরভাগ মানুষ জানে না। আমার বাসায় আমাদের প্রায় সবকিছু লোক মিলে প্রায় 21 জন লোক আমরা এখানে, আমার একটা হাড়ির থেকে আমরা ভাত খাই। আমার 21 জনের মধ্যে একমাত্র আমি ছাড়া 20 জন কেউই অ্যাওয়ার না যে কালকে কি শেখ হাসিনার বিচার হবে না কি হবে, কেউ জানে না। আমি আমার লকডাউন কি ঘটবে 17 তারিখ? আমি আমার 21 জন সদস্যের কথা বলছি, তাদের মধ্যে আমি ছাড়া অন্য কেউ জানে না। আর আমি তো জানি আমার রাজনৈতিক একটা অবস্থানের কারণে আমাকে একটু খোঁজ খবর নিতে হয়। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, হয় না কি বল, আমি আমার অন্যান্য লোককে জিজ্ঞাসা করলাম, কোনো নাই। কাজে এই যে মানুষের অবস্থা, এটাকে মানুষকে জানানোর জন্য সরকার তার নিজের ইচ্ছায় নিজের পরিকল্পনা মোতাবেক মেটিকুলাসলি বিভিন্ন জায়গায় বোমাবাজি করে বাংলাদেশকে গরম করার চেষ্টা করছে, জানান দেওয়া করছে যে আগামীকালে কিছু একটা হবে। ওই যে বললাম ব্লকবাস্টার সিনেমার টিজার তৈরি করা হচ্ছে অ্যাডভার্টাইজের জন্য, যাতে মানুষ আকর্ষিত হয়, মানুষ কালকে যায়। দেখেন গতদিন বলেছেন আপনারা গাড়ি ঘুরে চালাবেন, দোকানদার থেকে স্টেটমেন্ট দিয়েছে দোকান খোলা রাখবে, এই রাখবে, কে রাখবে। আর দেখেন তো আগামীকাল ব্যাপারে কি, কেউ কোনো নির্দেশনা আছে? আপনি বিজিবি নামায় দিচ্ছেন, বিডিআর নামায় দিচ্ছেন, পুলিশ নামায় দিচ্ছেন, হেডম থাকে তো গুলি করে মারেন তো একটা লোককে, কালকে দেখি দেখি তো কালকে লোককে মারেন। কারণ এখানে তো আওয়ামী লীগ মাঠে নাই, মারবেন কাকে? এতগুলা বোমাবাজি হলো, একটা লোককে গ্রেফতার করতে পারলেন না। এখানে তো মাঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কেউ মাঠে নাই, সব বাড়িতে ঘুমাইতেছে নাকে তেল দেয়া। শেখ হাসিনা দিল্লিতে ঘুমাইতেছে, সবাই জানে যে এগুলো কিচ্ছু হবে না। শেখ হাসিনা ফাঁসি দিলে কিচ্ছু হবে না, মৃত্যুদণ্ড দিলে কিচ্ছু আসবে যাবে না, তার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আপনি যে এত রাব রং রাব রব রব সহজ নিয়ে, অস্ত্রপাতি নিয়ে, বিজেপি নিয়ে এত প্লাটুন নিয়েছে, দেখেন তো আপনার সামনে কাউকে পান কিনা আপনাকে বাধা দেওয়ার মতো। আর যদি কেউ বাধা দিতে আসে, দেখি হ্যাডম থাকলে একটা গুলি করে এটা লোককে মারেন দেখি কালকে, দেখি তো আপনার কত বড় শক্তি। একজন প্রসিকিউটর তো বলে দিয়েছেন আমরা কোনো চাপ পাচ্ছি না, চাপ ফিল করতেছি না, বিচার হবে। কালকে ধারাপাতের মতো আমাদের মাননীয় অভিজ্ঞ বিচারক সাহেব পড়ে যাবেন, পড়ে গিয়ে উনি এক গ্লাস পানি খাবেন, বাস হয়ে গেল। আমাকে একবার একটা মামলার আসামিতে ফাইনাল চার্জশিট দিয়ে ট্রায়াল করেছিল, প্রায় 20 মিনিট জজ সাহেব একদম ধারাপাতের মতো রায়টা পড়তেছে, একবার আমাদের তাকাও দেখলো না যে আমি কাকে কি দিচ্ছি। পড়ে টরে উনি শেষে আমাকে 2 মাসের জেল দিল, দিয়া উনি এক গ্লাস পানি খাইলো। আমার মতো একটা আসামিকে 2 মাসের জেল দিয়ে জজ সাহেব পানি খায়, এবং আমার দিকে একবারও তাকায় দেখলো না যে আমি আসামিটা কি সামনে আছে কি নাই, কাকে দিচ্ছি 2 মাসের জেল। আমি তো অন্য কোনো কারণ না, বিএনপি একটা মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম বলে আমি সহ 59 জনের বিরুদ্ধে একটা মামলা করেছিল, সেটার মধ্যে আমি 1 নম্বর আসামি ছিলাম। এই আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে আমাকে 2 মাসের জেল দিয়েছিল, আর বাকি 68 জনকে বেকসুর খালাস দিয়েছিল। আমি জজ সাহেবকে ধন্যবাদ দিয়েছিলাম, আর জজ সাহেব পানি খেয়েছিল। কালকে তো তাই করবে, জজের গলা শুকায় যাবে কালকে পানিশমেন্ট দিতে, কারণ এটা তো ধারাপাতের পানিশমেন্ট হবে, ডিক্টেটেড পানিশমেন্ট হবে, যেটা অতীতে করেছে, যেটা নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, যেটা ওই আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, মীর কাসেমকে ফাঁসি দিয়েছে। এগুলো তো ধারাপাতের মতো বিচারকেরা বিচারকে কলঙ্কিত করেছে, বিচারের নামে তারা হত্যা করেছে। ওই বিচারকরা তো বিচারকের খোলস পড়ে ওই ধারাপাতের বক্তব্য পড়ে পড়ে তারা তাদেরকে ফাঁসি দিয়েছে।
আগামীকালকে ওই নাটকেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আগামীকালকে একইভাবে বিচারক ধারাপাত থেকে পড়ে যাবে, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হইল। বাস, এই তো হবে আগামীকালকের রায়। পারবেন সেটা বাস্তবায়িত করতে? শেখ হাসিনা তো তাও ধারাপাতের রায় বাস্তবায়িত করেছিল। শেখ হাসিনা তো তারা সেই বিচারকদের স্তুতি দেওয়া নির্দেশিত আদেশ বা রায়ের বাস্তবায়ন। আপনারা কি পারবেন আগামীকালকে শেখ হাসিনাকে যেই রায় দিবেন এবং সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড, সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন? কিন্তু আমার সন্দেহ আছে, আমি এখনো সন্দেহ পোষণ করি সেই রায়টিও দিতে পারবেন কিনা আমি জানি না। দেওয়ার মতো আইনি ভিত্তি বিচারক কোথাও খুঁজে পাবেন কিনা আমি জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে রায় যাই হোক এটা বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করবেন। তো রায় যাই হোক বাস্তবায়ন করতে, ওই তো কি স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটা বড় স্বরাষ্ট্র গাধা হয় তাহলে তাই হবে। রায় যাই হোক, রায় হোক, রায় যাই হোক মানে বেকসুর খালাস দিয়ে দিবে, তাহলে বাস্তবায়ন করতে পারবে। শেখ হাসিনাকে কালকে যদি বেকসুর খালাস দিয়ে দেয় তাহলে সে বাস্তবায়ন করতে পারবে। কতটুকু দায়িত্ব জ্ঞানহীন উজবুক হইলে পরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে যে রায় কার্যকর করার জন্য বলেন আসামি কই তো আছে যে রায়টা কার্যকরী করবা? তোমার কাঠগড়া তো খালি শূন্য। আর যারা একজনকে ধরে নিয়ে আসছো তাকে রাজসাক্ষী বানাইছো, তার সঙ্গে তো কমিটমেন্ট দিয়ে রাখছো যে তার সাজা হবে না। তাহলে তোমার সামনে যে কাঠগড়া দাঁড় করে রাখছো সেখানে শূন্য। সেখানে আমাদের মান্যবর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, একজন লেফটেন্যান্ট জেনারেল সাহেব যদি এই সমস্ত কথাবার্তা বলে, এটা দুর্ভাগ্য। আমি কিন্তু পুলিশ কমিশনের বক্তব্যকে 100% সমর্থন করি যে আগামী কালকে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেউ ককটেল মারে, তাকে গুলি করা হোক। আমি তার সঙ্গে একমত। এটাই তো ভাষা হওয়া উচিত আইন প্রয়োগকারী সংস্থাদের। কারণ ধমক দিয়ে যদি কাজটা আদায় করে নিতে পারেন তাহলে তো গুলি করার প্রয়োজন পড়বে না। কাজে যিনি চৌকস, যিনি তার দায়িত্ব জানেন, তিনি ওইভাবে কথা বলবেন। আচ্ছা, আমি তার বক্তব্যের মধ্যে, পুলিশ কমিশনারের বক্তব্যের মধ্যে কোনো ভুল দেখি না। কিন্তু কালকে গুলি করবেন কি করবেন না, করতে পারবেন কি পারবেন না, সেটা অন্য বিষয়, সেটি কালকে বোঝানো যাবে। কাজে এখানে আগামীকালকে এই রায় নিয়ে অনর্থক মানুষের টেনশন করে কিছু লোক করতে পারবে না, গাইতে পারবে না, স্কুল কলেজগুলো আনকল ছুটি দিয়ে রাখছে, এই যে জাতির ক্ষতিটা হচ্ছে, এটার দায় কে নেবে? এই যে মানুষের মধ্যে একটা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে, টেনশন তৈরি করা হচ্ছে। অনেক মানুষ জরুরি কাজে কালকে হয়তো ওই আদালতের হাইকোর্টের আশপাশে যাওয়ার দরকার পড়বে, সচিবালয়ে যাওয়ার দরকার পড়বে, চাকরিতে না গেলে চাকরি চলে যাবে, ওখান দিয়ে পুরান ঢাকা যেতে হবে, সদরঘাটে যেতে হবে, গুলিস্তানে যেতে হবে, মতিঝিলে যেতে হবে। তারা কিভাবে যাবে? তাদের সব বন্ধ করে রাখবেন। তাহলে কালকে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করছেন সরকার। এটা তো পুলিশ করতেছে না, সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে তাই করতেছে। পুলিশের তো কোনো দোষ নেই, পুলিশকে যা করতে বলা হচ্ছে তাই তারা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এটা বলতে পারলেন না? আগে রায় দেখ না, ফাঁসি দিলেও তো কার্যকরী করতে আরো কতদিন লাগবে? এই ফাঁসির পরে এটা উচ্চ আদালতে যাবে, সেখানে রাষ্ট্রপতির দস্তখত হবে, সেই রায় কার্যকরী করতেও তো 2 4 5 6 মাস 1 বছর লাগতে পারে। তাহলে কার্যকরী তো আপনি 1 বছর পরে করবেন, তা আপনি আসেনি তো 3 মাস, আপনি কিভাবে করবেন? এই ধরনের ফালতু কথা বললে তো মানুষ হাসে রে ভাই। এই কথাগুলোকে আমরা যখন কথাগুলো জবাব দেই তখন আমরা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাই, আমাদের মধ্যে বিপদ ডেকে আনে। আমরা যখন অনেকের কাছে মানে হুমকির শিকার হয়ে যায়, অনেকে আমাদের হুমকি ধামকি মারে, তখন আমাদেরকে এন করেঙ্গা তেন করেঙ্গা, আমাদেরকে ভয় ভীতি দেখা, আমাদের আত্মীয় স্বজন নিকট আত্মীয়রা ভয় পেয়ে যায়, তারা টেলিফোন করে অনুরোধ করে এই সমস্ত কথা না বলতে, টিভিতে কথা না বলতে, টক শোতে কথা না বলতে। তখন মনে হয় কথাগুলো বলে যেন আমি অপরাধ করতেছি। বলেন, গতকালকে এতগুলা ইসলামিক দল যে দাবিগুলা করলো, একটা দাবির প্রতি কোনো কগনিজেন্স নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব? তাহলে এত বড় সমাবেশের ফলাফলটা কি হলো? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কি বলেছেন যে ইসলামিক ঐক্য জোট আপনারা যে বক্তব্যগুলো দিয়েছেন
এগুলো আমি গ্রহণ করলাম এবং এগুলো বাস্তবায়িত করব। উনি তো কিছুই বলেন নাই, পক্ষেও বলেন নাই, বিপক্ষে বলেন নাই। অর্থাৎ এত বড় সমাবেশ যে হয়েছে এটা মনে হয় ওনার নজরে আসে নাই। তারা যে এত বড় বড় বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলো মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের নজরে আসে নাই। এত বড় সমাবেশ থেকে বক্তব্য দেওয়া পরেও যদি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে না আসে, তাহলে কালকে আমাদের বন্ধু তাজুল সাহেব ফাঁসি দিয়ে দিবেন কালকে শেখ হাসিনাকে, এবং ওনার মনের আশা আকাঙ্ক্ষা প্রতি হবে। উনি অনেক দিন আগে থেকে চেয়েছিলেন যে উনি এটা একটা ফাঁসির ব্যবস্থা করবেন, উনি করতে পেরেছেন, ব্র্যাভো। উনি কালকে ফাঁসি দিয়ে দিবেন। বিচারক কি দিবেন তো জানি না, কিন্তু উনি তো বলে দিয়েছেন, ওনার বক্তব্য দেখেন পরশু দিনের বৃহস্পতিবার দিনের যেদিন তারিখ নির্ধারণ করা হচ্ছে সেদিনই বলে দিয়েছেন। কাজে এই যে বিচার অন্তর্ভুক্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা, হত্যা তো হত্যাই। আচ্ছা, সারা বিশ্ব এই ফাঁসি বা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, এটা আইনের অন্তর্ভুক্ত হত্যা। আর গুম খুম রাহাজানি হলো আইন বহির্ভূত হত্যা। কিন্তু দুইটাই তো হত্যা চালায় সরকারি লোকেরা, সরকারি কর্মকর্তারা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বাহিনী। কেউ আইনের মধ্যে থেকে কেউ মানুষকে হত্যা করে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী হত্যা করা হয়েছে, যেমন নিজামী সাহেবকে হত্যা করা হয়েছে, যেমন মুজাহিদ সাহেবকে হত্যা করা হয়েছে, যেমন এই কি বলে মীর কাসিমকে হত্যা করা হয়েছে, কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। সেটা হলো আইনের মাধ্যমে, আইনের ভিতর থেকে হত্যা করা হয়েছে। আবার শেখ হাসিনা অনেককে আইন বহির্ভূত ভাবে হত্যা করেছে, গুম খুন রাহাজানি করে। কারা করেছে? এটা তো পাবলিক করে নাই, সাধারণ মানুষ তো কাউকে মারে নাই, সাধারণ মানুষ তো কাউকে হত্যা করে নাই। উভয় হত্যাগুলোই হয়েছে আইন প্রয়োগকারী বাহিনীর মাধ্যমে, সরকারি লোকদের দ্বারাই সরকারি হত্যাগুলো করেছে। আমরা কিন্তু এই বিষয়ে কেউ স্পষ্ট কথা বলি না। আমরা বলি না বিচারের ভিতর থেকেও যদি হত্যা হয় সেটাও যদি আমরা স্বীকার করি না, বিচার বহির্ভূত হত্যাকে আমরা স্বীকার করি না। হত্যা হত্যাই, আমরা হত্যার রাজনীতি মানি না। হত্যা করতে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধে আসে, আর যুদ্ধে যে পরাজিত হবে তার ফাঁসি হবে, তার মৃত্যুদণ্ড হবে, তার সম্পদ লুণ্ঠিত হবে। এটাই তো যুদ্ধের নিয়ম। বিপ্লবে যারা জয়লাভ করবে তারা রাষ্ট্র তাদের পাবে, রাষ্ট্রে সবকিছু তাদের মালিকানা হবে। আর যারা হারিয়ে যাবে তাদের সব সহায় সম্পত্তি সব হারিয়ে যাবে। শেহউদ্দৌলা হারার পরে শেহউদ্দৌলার মহল তো আর আপনি শেহউদ্দৌলার নাতি পুতি থেকে ফেরত দেন নাই। মুঘলদের পরাজয়ের পরে মুঘলদের বাহাদুর শাহকে তো আর মুঘলের সেই কিল্লা রাখেন নাই, তাকে তো বাহাদুর শাহকে পাঠিয়ে দিয়েছিলেন বার্মাতে, মায়ানমারে, রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিলেন। এটাই তো স্বাভাবিক। যুদ্ধে যারা পরাজিত হবে তাদের মৃত্যু হবে, ধ্বংস হবে। শেখ হাসিনা যুদ্ধে পরাজিত হয়েছে, বিপ্লবীদের হাতে পরাজিত হয়েছে, অতএব তার মৃত্যুদণ্ডাই ছিল প্রাপ্য। কিন্তু সেটা যে কোনো হোক, বিপ্লবীর যারা অভিভাবক ছিল তারা অত্যন্ত সুকৌশলে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি সিদ্ধান্ত থাকতো যারা বিপ্লব সংগঠিত করেছে তাদের পিছনে লোকরা, সেটা তো আমরা জানতে পেরেছি আসিফ মাহমুদের বক্তব্য থেকে, ইন্টারভিউ থেকে। প্রথম আলোতে যে ইন্টারভিউ দিয়েছিল যে বঙ্গভবনে গণভবনে কি হচ্ছে আমরা জানতাম না, আমি সেদিন যাচ্ছিলাম, তারপরে সেখান থেকে ঘুরে আমি পল্টনে চলে যাই এপির অফিসে, শফিকুল আলমের অফিসে। তারপরে সেও জানতো না যে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে গণভবনে শেখ হাসিনাকে ধরে ওখানে মুরগি জবাই করা হবে। কারণ সেই সিদ্ধান্ত তাদের কারো ছিল না। সিদ্ধান্ত ছিল ওনাকে চলে যাওয়ার ব্যবস্থা করা হবে, এবং সেইভাবে চলে গেছেন, বেরিয়েছেন, হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার উঠছেন, মাশাআল্লাহ, হেলিকপ্টার চালিয়ে বাংলাদেশে ঢাকা শহরে চক্কর দিয়ে উনি গুড বাই বলে চলে গেছেন। এটাও ছিল বিপ্লবের যারা পরিকল্পনা করেছিল, সে মেটিকুলাসলি যারা বিপ্লবটা করেছিল তাদেরই পরিকল্পনার অংশ যে শেখ হাসিনাকে গণভবন থেকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এটি তো হয়েছে। দেখা যাচ্ছে কালকে কি হবে নিয়ে মানুষের উপরে কেন টেনশন সৃষ্টি করতেছে, মানুষের উপর কেন এরকম চাপ সৃষ্টি করছে, মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ চালিয়ে। তবে আমরা যে শুনতে পাই যে একটা গ্রুপ রেডি ছিল তাকে গণভবনে যে কোনোভাবেই হোক গিয়ে তাকে জানে শেষ করে দেওয়ার,
এরকম কিন্তু খুব শক্ত আলোচনা আছে, যে একটা গ্রুপ চেয়েছিল যে তারা ভাই গণঅভ্যুত্থান ঢুকতে পারে ভাই এবং তারা পুনিয়া ভাই প্রিপারেশন ছিল। না, পুনিয়া আমি ভাই শুনছি, এটা বললাম। পুনিয়া ভাই, আষাঢ়ে গল্পের কোনো অর্থ হয় না। এই ধরনের বিপ্লবে যদি কারো টার্গেট থাকে মূল ব্যক্তিকে হত্যা করা হবে, তাহলে সেখানে কিভাবে রেকর্ড লঞ্চার কিভাবে আটক করা আক্রমণ করা হয়েছিল সাদ্দামের বাড়িতে, কিভাবে লিবিয়ার গাদ্দাফিকে ধরে মুরগির মতো জবাই করা হয়েছে সেটা দেখেন নাই? কিভাবে রোমানিয়ার চসুস্কুকে ধরে মারা হয়েছে সেগুলো দেখেন নাই? আর যেখানে সিদ্ধান্ত হয়, সিরিয়াতে সিদ্ধান্ত হয়েছে আসাদকে একদম বহাল তবিয়তে রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি তাকে হত্যা করার ইচ্ছে থাকতো তাহলে ওই হেলিকপ্টারটি গুলি করার মতো ক্ষমতা কি ইরানি বাহিনীর ছিল না? আসাদের বিরু শক্তি ছিল না? এতটুকু ফ্লাই করে চলে গেল বলেন? এগুলো তো আষাঢ়ে গল্প। এগুলা আপনাদেরকে যারা লেখালেখি করেন, গল্প লেখার জন্য খুব ভালো উপাদান, উপন্যাস লেখার জন্য সুন্দর সুন্দর উপাদান এগুলাকে ব্লকবাস্টার সিনেমা বানানোর জন্য খুব সুন্দর পটভূমিকা, খুবই সুন্দর একটা স্ক্রিপ্ট। কাজে যারা মেটিকুলাসলি বিপ্লবটা করেছে, ইউএসএইড এর 29 মিলিয়ন টাকার বিনিময়ে ভাড়াটিয়ারা যারা করেছে, যারা এটা পিছনে ছিল, তারা তো মেটিকুলাসলি শেখ হাসিনাকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা মেটিকুলাসলি কাল বিচারটা করতেছে, মেটিকুলাসলি কালকে তাকে শোনাবে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা তাদের মেটিকুলাস প্ল্যানের অংশ, কিন্তু সেটা বাস্তবায়ন করার মতো ক্ষমতা এই সরকারের কি আছে? যদি থাকে ভালো কথা, হ্যাডম দেখবো আমরা কতটুকু আছে। এই দিন তো দিন না, আমরা কালকে দেখতে পারবো। কালকে যখন এরকম রাত 10টার তোমার শোতে যদি আসি, তখনই জেনে যাবো আমরা সবকিছু, কি হয়েছে, কি করতেছে, কি করবেন না বলেন। কাজে এগুলা নাটক সাজানো, সাধারণ মানুষের কাছে রূপবানের গল্প শোনানো আর সারা রাতে ওয়াজ শোনানো একই জিনিস বলেন। ওদের শুনতেছিলাম এক বিশাল কি এক ওয়াজকারী, বিশাল বড় ওয়াজকারী, উনি বলতেছেন বাদশা সুলেমানের পাশে নাকি আইসা ওই ইয়া বসতো, ওই আজরাইল এসে বসতো এবং ওনার সুলতান এতে কাকে কি করবে সেটা সুলতান শেখ জানাইতো, যে আজকে আমি আপনার অমুককে নিয়ে যাবো, আজকে অমুককে নিয়ে যাবো। সুলতান এত ক্ষমতাশালী ছিল, সুলতান এত পাওয়ারফুল ছিল সেই সুলতান, যে সুলতানের পাশে একটা চেয়ার থাকতো, সেই চেয়ারে এসে আজরাইল বসতো। এই ওয়াজ তো করতেছে টেলিভিশনে করবেন, টেলিভিশনে দেখেন, ইউটিউবে পাবেন, আজহারি সাহেবের ওয়াজ শুনেন, এই ওয়াজই পাবেন। আজরাইলের জন্য চেয়ার ছিল এবং তার পাশে বসা ছিল, আরেক পাশে বসা ছিল তার প্রধানমন্ত্রী। তখন সুলতানকে বলছিল যে সে এম্পারার মহানব, আপনি আমাকে ভারতে পাঠিয়ে দেন। তখন ভারতে নাকি হিমালয়ের সিংহে তাকে পাঠিয়ে দিয়েছিল, সেখানেও আজরাইল গিয়া তাকে ধরে নিয়ে আসছে কবজ করতে। উনি বলতে চাচ্ছেন যে সে পাহাড়ের মধ্যে আজরাইল যেতে পারে, তো যে আজরাইল চেয়ারে বসতে পারে, আয়সা সুলতানের পাশের চেয়ারে বসতে পারে, এই ওয়াজ শুনতেছে না লাখ লাখ মানুষ। আপনার কয়টা লোক দেখে আপনার এই ইয়া চ্যানেল ইউটিউব? তার চেয়ে কয়েকশো গুণ বেশি লোক আজহারি ভাইয়ের ইউটিউব দেখেন। এবং সে সুর করে উনি বলেন, উনি কি সুন্দর করে বলেন, আল্লাহ তোমার চেয়ে বড় বান্দা এই পৃথিবীতে আমরা আর কাউকে দেখি নাই, হে আল্লাহ তোমার গজব নাজিল করে দাও এই শয়তানদের উপরে যারা আল্লাহ তোমার কথা মানে না। এই অস্ত্র আমরাও করতে পারি রে ভাই, কিন্তু এগুলো অসত্য, এগুলো বিকৃত কথা, মানুষের সামনে বিকৃত করে মিথ্যাকে সত্যকে মিথ্যা বানিয়ে বলা, এগুলো আপনাদের অর্থ উপার্জনের জন্য আপনারা করেন। আমরা এই টক শো টাকার বিনিময়ে করি না, পয়সার বিনিময়ে করি না। কি পুনিয়া কিছু টাকা পয়সা দাও আমাকে, বলো, আমরা টাকার বিনিময়ে। পুনিয়া ভাই আসো, হ্যাঁ আপনাকে তো আমরা পেশাদারিত্বের সাথে আমরা চাই আপনার সঙ্গে, কিন্তু সেই সম্মান জানানোর সক্ষমতা আপনি আমাদেরকে সেই সুযোগ দেন না। আমি বলেছি আপনিও হাওড়ের মানুষ, আপনিও হাওড়ের মানুষ, আমিও হাওড়ের মানুষ।
তো দুজনে মিলে এবার এই যে ফাল্গুন চৈত্রে মিয়া, একদম মিয়া, এটা রেকর্ড তো আমার সাইজের প্রশ্ন কই না। মাছ খাবো, দেশি কই মাছ খাবো। এটা আমার প্রশ্ন না, এটা আমার প্রফেসি। এটা আমার প্রফেসি। এটা আমি জনগণের জন্য, ভালোর জন্য, সুন্দরের জন্য আমি জনগণকে জানাই। এটা আমার পবিত্র দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। এটা আমার প্রফেসি। অর্থাৎ আমি এটা পিলালিগিরি করি না, যে মুরগি দিলে পরে, গরু দিলে পরে, কুরবানি দিয়ে আমি বলবো। আমি পুনিয়ার কাছে টাকা নিয়ে কথা বলি না। আমি কথা বলি আমার জনগণের প্রতি আমার দায়িত্ব থেকে, সত্যকে তাদের সামনে তুলে ধরার জন্য। প্রফেসিকে কি বলো বাংলায়? অর্থাৎ আমি সত্য প্রকাশ করার জন্য বলি। ওয়াজ আমরাও করতে পারি, ওয়াজের কেমনে করতে আমরা জানি। কোরআন শরীফের 2টা লাইন পড়ে কেমন অপব্যাখ্যা করতে হয় এটা আমরা জানি, এটা আমরা করতে পারবো। এটা করতে কোনো সমস্যা নাই। এটার জন্য রকেট সায়েন্স শিখতে হয় না। কোরআন শরীফের 2টা আয়াত মুখস্থ করে কথা বলা খুব বড় জ্ঞান লাগে না। এই জন্য মিশর থেকে আমাদের ওই পিএইচডি করে আসতে হয় না। কাজে আমি বলবো, বিনয়ের সঙ্গে বলবো, যে কালকের দিনটা নিয়ে যেভাবে সরকার একটা নাটক করে গেল, আর সেই নাটকটার মধ্যে আবার আওয়ামী লীগের কিছু লোক, আবার সুবিধাবাদী কিছু লোক, ওই নানকের মতো কিছু ধান্দাবাজ সুবিধাবাজের লোক, এটাকে আবার সুর মিলায় বলছে, উনিই বলে দিয়েছেন, উনি ডাক দিয়েছেন। আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক ভাবে তারা ঘোষণা করুক, তাই দায়িত্ব নেক। সে তো করে নাই। মাঝখান থেকে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হয়রানি করার জন্য কথা বলা হচ্ছে। এখানে সরকার কালকে ফাঁসি দিলই কি না দিলেই কি, এই ফাঁসি বাস্তবায়ন করার ক্ষমতা সরকারে আছে কিনা সেটা আগে সরকার প্রমাণ করুক জনগণের সামনে। এখানে আওয়ামী লীগ বাধা দেওয়ার কি আছে? এখানে ফটকা ফোটানোর কি দরকার আছে? গাড়ি পোড়ানোর কি দরকার আছে? এগুলো তো আওয়ামী লীগ করে নাই, কিন্তু আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া হচ্ছে, বুঝাই দেওয়া হচ্ছে আওয়ামী লীগ করতেছে। কারা করছে আমরা সবাই জানি, সবাই জানে। হয়তো নামে চিনি না আমি তাদেরকে, কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় কি, তাদের অবস্থান কি আমরা জানি। এই যে মানিকগঞ্জের ব্যাপার একটা বলছে না আমাদের মানিকগঞ্জ সভাপতি সাহেব, 2টা গাড়ি স্কুলে গাড়ি পোড়ায় দিচ্ছে। সে তো পরিষ্কার বলছে একটা রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ওই দলের লোকেরা ওই 2টো স্কুলের গাড়িকে পুরাইয়া দিয়েছে তাদের স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। এটা তো মানিকগঞ্জের সভাপতি গতকালকে টেলিভিশনে বলেছে, সব টেলিভিশন দেখলাম, আমরা শুনলাম। আজ এগুলো কারা করতেছে? এগুলো তো প্রচার প্রকাশনা হয়েছে। একটা আওয়ামী লীগের লোককে আপনি ঘটনাস্থল থেকে গ্রেফতার করতে পারলেন না, তাহলে বুঝতাম যে হ্যাঁ এরা করছে। তারপরে তো অভিযোগ আইন নাকি ঘুমায় রয়েছে ঘরের লোক, তাকে ধরে নিয়ে আসে বলছেন ও করছে। অনেক বেচারা কি করবে, পিঠা খায়। তো ও কি বলে সেটা তো টেলিভিশনে ওর বক্তব্য প্রচার করবেন না, ওই পুলিশের বক্তব্যটা প্রচার করবেন। আমাদের মিডিয়াও তো একটা মানে একটা কি জাউরা মিডিয়া আমাদের দেশে হয়েছে। সরি ভাইয়া, রাগ করেন না আপনারা মেল লাইনে টেলিভিশন ভাইয়েরা, সারাদিন তো একই কাজ করেন, নিজেরাও জাউরা, আনন্দ করতে জাউরাদেরকে নাহলে কথা বলেন। বুঝতে পারছেন না? আমরা দেখতেছি তো যার যার দলীয় অবস্থান থেকে বেশ 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 বাবা করতেছেন আর মানুষকে বিভ্রান্ত করতেছেন। 2 দিন আগেও যাদের কথা বলার সাহস ছিল না, 2 দিন আগেও আমরা দেখি নাই মাথা উঁচা করে হাইকোর্টে যাইতে, মাথা উঁচু করে হাইকোর্ট থেকে আসতে। আজকে তার বড় বড় বিজ্ঞ ব্যারিস্টার হয়ে গেছেন, টেলিভিশন মাথায় বক্তব্য রাখেন। আমরা 2 দিন আগেও দেখি নাই অনেক নেতারা এটা কোথাও আসা বৈশা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে, ইভেন কি গরম সভাতেও না। এখন এসে আরে বাবা রে কি টেলিভিশনে বৈশা কি বক্তব্য মারেন, দেখতেছেন আমরা এগুলা। কারণ আমার মতো লোককে টেলিভিশনে নেন না আপনারা কেন? কারণ আমার বক্তব্য প্রচার করলে আপনার লাইসেন্সে চলে যাবে। কাজে আপনাদের লাইসেন্স রক্ষা করার জন্য যাদের সুবিধা তাদেরকে আইন নিয়ে আপনারা বক্তব্য দেওয়াচ্ছেন আর বলছেন বেশ বেশ কয়েকটা মেয়ে আছে, আরে বাবারি সরকারে কি তীব্র সমালোচনা করে, আরে বাবারি আপনারা কি করেছেন। এগুলো বুঝি না পাতানো খেলা আমরা, এই পাতানো খেলা আমরা জানি না। হ্যাঁ, খুব তির্যক ভাবে সরকারের সমালোচনা করেন, আমরা দেখি না কতগুলো সংকেত একে ডেকে টেলিভিশন আমরা করেন। আবার বলেন যারা দলের নীতি নির্ধারণের কাছেও নাই, যারা দলের নীতি নির্ধারণ কেমনে হচ্ছে সেটাও বুঝে না, এমন লোককে আইন না দলীয় নীতি নির্ধারণের কথা বলেন। আরে বাবারে কি বক্তৃতা দিয়ে যাচ্ছে একজন, দলটা সে তারাই চালাচ্ছে।
সেগুলো টেলিভিশন দেখতেছি আমরা। কাজে আপনারা এই সাংবাদিকতাটা করে তো আমাদেরই হবে। কাজে ভাই পুনিয়া, আমরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করি না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বলার চেষ্টা করি। আর সত্য বলতে গিয়ে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তরিত হতে হয়েছিল। আমরা তো এখনো বেঁচে আছি বাংলাদেশে, আল্লাহকে শুকরিয়া। আমরা আল্লাহর কথা বলি, সত্যের কথা বলি, মানুষের কল্যাণের কথা বলি। যারা কথায় কথায় ধর্মের নামে আরেক ধর্মকে হত্যা করে ফেলতে চায়, আরেক ধর্মকে ধ্বংস করে দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেই। তাদের মৃত্যু হয় হোক। আপনারা এই বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি এসে আপনারা এগুলো বলতে পারেন না। এখন অশান্তির সময় না, বিভেদের সময় না, নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি সময় না, এখন নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার সময় এখন না। এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের শাসন দায়িত্বটা দেন আপনারা কেউ না কেউ, নিয়ে দেশটাকে সঠিক পথে সামনে এগিয়ে নিয়ে যান। এটা রাজনৈতিক দলগুলোর আদর্শিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, অত্যন্ত প্রয়োজনীয় দায়িত্ব। আপনারা সবাই মিলে বসে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এই যে নতুন হায়ানা এনজিও মার্কার লোকগুলো আসছে, তারা দেশটাকে নতুন করে লুটে খাচ্ছে। আবার আপনাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিয়ে আবার অনেকে পায়তারা দিচ্ছে, অনেকে বাতাস দিচ্ছে। সেনা শাসন দরকার। এখন আবার একটি কিছু চক্র আসে, তারা আবার সেনা শাসনের পায়তারা করতেছে, অর্থাৎ সেনা বাহিনীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী কিছু কিছু বিপদগামী ছেলেদেরকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছে, কারোকে ধর্মের নামে, কারোকে বিভিন্ন নামে। বাংলাদেশের সৈনিকেরা অত্যন্ত ধর্মভীরু, তারা ইসলামটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তাদেরকে নতুন করে সুরসুরি দেওয়া হচ্ছে, তাদেরকে একটা বিভ্রান্তকর অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এগুলো সাবধান হন। আমি কর্তৃপক্ষকে, বিশেষ করে সেনাবাহিনীকে বলবো, সাবধান হন। আমাদের কানে কিন্তু বাজে কথা আসতেছে। কারণ জানেন, আমাদের গ্রামের ছেলেরা কিন্তু আপনাদের ব্যারাকের বড় বড় সৈনিক। ও যখন বউকে বলে খুব বিপদে আছি, সাবধান, কথাবার্তা বলা যাবে না, এখন কয়দিন আর টেলিফোন করো না, এর অর্থ কি বুঝেন? ওই বউ কিন্তু কান্দাকাটি শুরু করে দেয় গ্রামে, আল্লাহ কি বিপদে আইতে পারবো কিনা জানটা লইয়া। এরকম অতীত ইতিহাস আমরা দেখেছি। আমরা কিভাবে ক্যান্টনমেন্টের ব্যারাকের খবর গ্রামে চলে যায়, ওই মার কাছে চলে যায়, স্ত্রীর কাছে চলে যায়। ওই ছেলের ভিতরে অবস্থাটা, নিজেকে নিরাপত্তার জন্য, তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য ভিতরের অবস্থাটা বাইরে প্রকাশ করে দেয়। আজকে কিন্তু গ্রামে গঞ্জে সৈনিকদের অভিভাবকরা উদ্বিগ্ন। তাদের কথায় কথায় প্রশ্ন, স্যার একটু খবর নেন না স্যার, কি হচ্ছে স্যার? আমার স্যাররা তো অমুক বেঙ্গলে আছে, অমুক আর্টিলারিতে আছে, অমুক ক্যান্টনমেন্টে আছে, উনি কি অবস্থা? বিভিন্ন বাজারে রিউমার ছড়ানো হচ্ছে। কাজে আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে সেনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, সাবধান, সাবধান, সাবধান। আপনাদের সৈনিকদের সঙ্গে যত বেশি পারেন কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করেন, তাদের নিশ্চিত করেন দেশটা সুন্দর দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে। সেনা শাসনের চিন্তা আল্লাহর ওয়াস্তে কেউ করেন না। সেনা শাসন বাংলাদেশে টিকবে না। সেনা শাসন বাংলাদেশকে, সেনা বাহিনীকে তার অস্তিত্ব টিকায় রাখার জন্য চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। ভারত সে সুযোগটা নেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। এইবার সে সুযোগ সদ্ব্যবহার করতে এতটুকু দ্বিধা করবেন না। কাজে সাবধান। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনার ব্যারাকের সৈনিকেরা তাদের বাবা মার সঙ্গে, স্ত্রীদের সঙ্গে যে মেসেজ আদান প্রদান করে, এগুলো অ্যালার্মিং। প্রতিটা গ্রামে এখন সৈনিকের, প্রতিটা গ্রামের থেকে কোনো না কোনো সৈনিক আছে, নিচের স্তরের সৈনিক আছে। তারা কিন্তু ভিতরের তলের একদম তৃণমূলের, আর্মির, নেভির, এয়ারফোর্সের তৃণমূলে কথা বলতে পারে। কাজে বিষয়টা আমি আপনাদের সজাগ করার জন্য আমি ঝুঁকি নিয়ে বলছি, সাবধান হন। অনেকে সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। অনেকেই আমরা দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্টের আশেপাশে আনাগোনা তাদের বৃদ্ধি পেয়ে গেছে। ক্যান্টিনে যাওয়া, চা পান খাওয়া, আশেপাশে আড্ডা মারা, এগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, বিশেষ করে ঢাকার বাইরের স্টেশনগুলোতে। ঢাকায় হয়তো আপনারা খুব সাবধান নিয়ে রাখতেছেন, কিন্তু খেয়াল করেন
এখানে অনেক সিনিয়র অফিসার আছে, তারা খুব নিজেদের ক্ষমতা দেখাতে চান, খুব দাম্ভিকতা দেখাতে চান, আইনকে মানতে চান না। তারা যেটা চিন্তা করেন সেটাকে আইন মনে করেন। এখান থেকে সরে আসেন। আপনি কি সিদ্ধান্তের চরম ব্যক্তি নন। আর এমন কোন কথা বলেন না যেটা আপনি আইন নিজেরকে তোয়াক্কা করছেন। এমন কিছু জিনিস বলেন না যেটা আইন অনুযায়ী আপনি বেআইনি বলছেন। আমি কিন্তু আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, এখন থাকবো। আমি একজন সাবেক সৈনিক। আমার কাছে বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গে এদেশের সৈনিকদের, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর স্বার্থ সর্বোচ্চ। আপনাদের যখন ওয়ারেন্ট দিয়ে নিয়ে দিয়েছিল, কেউ প্রতিবাদ করে না। আমি কিন্তু আইন দেখায় প্রতিবাদ করেছিলাম। সে আইনটিও সরকার সংশোধন করার চেষ্টা করছে। আজকে আমাদের চ্যালেঞ্জ দিতে হবে, বাংলাদেশের সেনাবাহিনীর কোনো সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা যেতে পারে না। এটা বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করা হয় নাই, কাজে আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। এই বিষয়টি আপনাদেরকে অনুধাবন করতে হবে। এই বিষয়টি আপনাদের কাছে ধর্তব্যে আনতে হবে। এত পলায়ন করে, মাথা নিচু করে সৈনিক হওয়া যায় না। সৈনিক জানে তার জীবনটা একটি মাত্র বুলেটের আসে, এবং সে সামনে বুলেটের দিকে দাবায় যায়। তার বিরুদ্ধে যখন যার বিরুদ্ধে যায়, ওই দিকে শুধু বুলেটই আসে, তারপরে সৈনিক সে বুলেটের দিকে আগায় যায়। এর নাম সৈনিক। এর নাম সৈনিক। সোলজারিং ইজ নট লেভারি। সোলজার ইজ নট ক্যারিং অর্ডার্স। সৈনিক হলো বুলেটকে বুকের মধ্যে ধারণ করার যে মানসিকতা, বুলেটের প্রতি বুক পেতে দেওয়া, সামনে এগিয়ে যাওয়া। এই সৈনিক সবসময় বুলেটের বিরুদ্ধে থাকে। কাজে আমি কথার ছলে বললাম, কালকে কি হবে না হবে দেখা যাবে, কিন্তু আমি বলবো কালকের এই ঘটনার মধ্যে অনেক জায়গায় অন্য ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বি কেয়ারফুল, সাবধান থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ কালকে যদি সময় হয় আবার কথা হবে। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন এবং সজাগ থাকবেন। সবাইকে ধন্যবাদ। কি বলো পুনি, আজ শেষ করি? জি জি, শিওর শিওর, জি জি, একটু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার দীর্ঘ কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।